আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনবিআরের ৬১ দিনের আন্দোলন পেছনে ছিল সরকার পতনের কাশিমবাজার কুঠি। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, বহুল আলোচিত টানা ৬১ দিনের এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড আন্দোলনের নৈপথ্যে ছিল সরকার উৎখাত গভীর ষড়যন্ত্র। এনবিআর সংস্কার অধ্যাদেশের বিরোধিতা করা ছিল নেহায়েত একটি অজুহাত মাত্র। মূলত সুদূর প্রসারী সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসাবে দেশি ও বিদেশি চক্রের ইন্ধনে সাধারণ আন্দোলনটাকে কমপ্লিট শাটডাউনের পর্যায়ে নিয়ে আসা হয়। এমনকি এর আগে তারা প্রকাশ্যে সরকারের বদলি আদেশ ছিঁড়ে ফেলার ঔদ্ধত্যপূর্ণ আচরণ পর্যন্ত দেখায়। সরকারের গোয়েন্দা সংস্থা ও এনবিআরের নিজস্ব অনুসন্ধানে এসব ষড়যন্ত্রের সুস্পষ্ট তথ্য প্রমাণ বেরিয়ে আসতে শুরু করেছে। এই আন্দোলনকে অনেকে ঐতিহাসিক কাশিমবাজার কুঠির ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। ইতিমধ্যে ৮৪৫ পৃষ্ঠার বিশদ তথ্য উপাত্ত পাওয়া গেছে, যেখানে আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা নানান পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। এমনকি অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে একজন অতিরিক্ত কর কমিশনার বাজে মন্তব্য করেন, যা প্রকাশযোগ্য নয়। তার নাম শামীম বুলবুল। বর্তমানে তিনি ঢাকার কর অঞ্চল ২১-এ কর্মরত। তার বাড়ি বাগেরহাট। গত ২৬শে জুন রাত ১০টা ৬ মিনিটে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বাজে মন্তব্য করেন। এ বিষয়ে জানতে চাইলে রোববার রাতে অতিরিক্ত কর কমিশনার শামীম বুলবুল যুগান্তরকে বলেন, অভিযোগটি আংশিক সত্য। এটা ছিল আমাদের ব্যাচমেটের একটা গুরু। সেখানে ওই কথাটি আমি বলেছি আমার একজন ব্যাচমেটকে, কিন্তু আমার কমেন্টের উপর যে অর্থ উপদেষ্টার বক্তব্য সংক্রান্ত একটা পত্রিকার স্ক্রিনশট ছিল সেটি আমি খেয়াল করিনি। এখন শত্রুতাবশত আমার কোনো ব্যাচমেট সেটি স্ক্রিনশট দিয়ে বাইরে কাউকে দিয়েছে। সূত্র জানায়, এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থা সহ এনবিআরের দায়িত্বশীল নীতি নির্ধারক মহল নিশ্চিত হয়েছে দাবি আদায় তাদের মূল উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় তছনছ করে সরকারকে বেকায়দায় ফেলা। এর মধ্যে সারা দেশে সরকারি অফিসে আন্দোলন ছড়িয়ে দিতে আরেকটি গ্রুপ সক্রিয় ছিল। এরা পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে প্রশাসনের মধ্যে গোপনে সরকারের নানান তথ্য পাচার সহ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানাভাবে তৎপরতা চালিয়ে আসছে। এদের সঙ্গে আওয়ামী লীগের পলাতক অনেক মন্ত্রী ও এমপির সঙ্গে যোগাযোগ রয়েছে। এসব কারণেই অধ্যাদেশ জারির মাধ্যমে দাবি দেওয়া ৯০ ভাগ পূরণ হওয়া সত্ত্বেও তারা উদ্দেশ্যপ্রণীতভাবে উস্কানি দিয়ে বহু জুনিয়র কর্মকর্তাকে আন্দোলনে যুক্ত হতে বাধ্য করেছে, যাদের চাকরিও এখন ঝুঁকির মধ্যে। সূত্র বলেছে, এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে অন্তত ১৫ জন কর্মকর্তা, যারা জয়েন্ট প্ল্যাটফর্ম গ্রুপের বাইরে একটা সুপিরিয়র মিনি গ্রুপ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপও পরিচালনা করেন। এছাড়া প্রমোটি কিছু কর্মকর্তা এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। একদল তরুণ গোয়েন্দা কর্মকর্তার ব্যাপক অনুসন্ধান পরিশ্রমের ফলে এ চক্রের বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে। প্রত্যক্ষ ও পরোক্ষ আন্দোলনের কয়েকশো কর্মকর্তা যুক্ত থাকলেও মূল হোতাদের মধ্যে অন্তত ৬০ জনের নাম পরিচয় জানা গেছে। এছাড়া কারা লোকজনের জোগাড় এবং খাবার সরবরাহ করেছে তাদের বিষয়েও চমকপ্রদ তথ্য আসছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন ৮ই জুলাই যুগান্তরের প্রিন্ট অনলাইন ভার্সনে। যে অধ্যাদেশকে কেন্দ্র করে আন্দোলন সূত্রপাত। এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ সৃষ্টি করে গত ১২ই মে অধ্যাদেশ জারি করে সরকার। উদ্দেশ্য দুটি বিভাগের মাধ্যমে কর হার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ের কাজ পৃথক রাখা। এর ফলে অনিয়ম ও দুর্নীতি জনহয়রানি কমবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে। দেশের অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ীদের দীর্ঘদিন থেকে রাজস্ব খাত সংস্কারের দাবি জানিয়ে আসছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ৪৭০ কোটি ডলারের ঋণের একটি শর্তও ছিল রাজস্ব নীতি ও আদায়ের কাজকে আলাদা করে পৃথক বিভাগ সৃষ্টি করা। ফিরে দেখা ৬১ দিনের আন্দোলন। প্রথমে আন্দোলন ঘোষণা আসে গত ২৯ এপ্রিল। ওই দিন সন্ধ্যায় এনবিআরের ভবনে কাস্টমস ও আয়কর ক্যাডারে বেশ কিছু সংখ্যক কর্মকর্তা সভাকক্ষে উপস্থিত হয়ে অধ্যাদেশ খসড়া নিয়ে খুব অসন্তোষ প্রকাশ করেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপনাদের সকল আল্লাহ হাফিজ।